তাপটা ধরে রাখে কিসে? হ্যাঁ, তাপটা ধরে রাখে হলো গাছপালা, পানি, এগুলি তাপটা ধরে রাখে। আবার গাছপালা, পানি এগুলি কিন্তু পরিবেশকে আবার ঠান্ডা রাখে, দুইটাই রাখে। কিন্তু মরুভূমিতে কোনো গাছপালা থাকে না, যার ফলে যে মানে মরুভূমির যে মাটি না ওটা আসলে বালি, সেখানে কোনো জৈব পদার্থ থাকে না। আমরা যারা এই যে ফসল ফলাই দেখবেন যে গাছ লাগাইলে আমরা একটু গোবর দিই, না হয় গোবর সার দিই, না হয় কচুরি পানা দিই, এটা কিন্তু দিই, কিন্তু মরুভূমিতে এগুলি কিছু থাকে না। তো এখন আমরা কি করতেছি, ওই আমাদের দেশটাকে ঠিক মরুভূমির মতো একটা কন্ডিশনে নিয়ে আসছি। আপনারা দেখবেন যে এখানে হাই রাইজ বিল্ডিং এর ছাদের উপরে যদি দাঁড়ান, এই আমি 5 মিনিটের বেশি সময় নিব না, দেখবেন যে ছাদের উপরে দাঁড়াইলে কোনো গাছপালা দেখা যায় না। যেখানে কয়টা গাছ দেখবেন বলবেন ওইটি সরকারি জায়গা। সরকারি জায়গা ছাড়া কারো বাড়িতে কোনো দেখা যায় একটা পার্ক, এর বাইরে তো তার মানে জায়গায় দেখবেন বিল্ডিং আছে। তার মানে কি এখানে হলো যে, তো যার ফলে ওই তাপটা কিন্তু মানে কি বলবো, এটা কিন্তু আমার বক্তব্য করেছেন। প্রসেদন প্রক্রিয়া যখন পানি ছাড়ার সময় সে কিন্তু তাপ ওখান থেকে সে অ্যাবজর্ব করে, যার ফলে তাপটা ওখানে মিনিমাইজ হয়। যদি জলাশয় থাকে, দেখা যায় জলাশয়ের গাছ মানে একটা জলাশয় আছে, জলাশয়ের কিনারে গাছ লাগানো আছে, ওইখানে বসে যে শান্তি পাবেন আপনি এসিতে ওই শান্তি পাবেন না। জলাশয় কিছু হিট ওখানে অ্যাবজর্ব করে না। তো মাটি বা পাকা জায়গায় শুধু হিট অ্যাবজর্ব করে না। আমাদের এই বিভিন্ন সিটিতে দেখবেন, বিশেষ করে বড় বড় সিটিতে, ইভেন ময়মনসিংহ সিটিতে ওপেন স্পেস কম, দেখবেন যে রাস্তা পুরাটাই পাকা। যারা বিল্ডিং করছে, বিল্ডিং তো পাকা, প্লাস বিল্ডিং এর সামনে যে একটা জায়গা সেটাও পাকা, যার ফলে ওই পাকা জায়গায় হিট পড়তেছে, ওই হিট রিফ্লেকশন হচ্ছে। পাশাপাশি যখন বৃষ্টি হয়, আরেকটা বড় কারণ হয়েছে যে মাটিতে পানির স্তর নেমে যাচ্ছে। কারণটা কি, যে আমরা আসলে মাটিতে পানির মানে ঢোকার মতো স্পেস রাখতেছি, শহরে যাইতে পারতেছে না ভিতরে, আপনাকে সবই পাকা করে ফেলছে। এই জন্য শহরেও কিন্তু জায়গায় জায়গায় জলাশয়গুলি সংরক্ষণ করতে হবে। 80-র দশকে ময়মনসিংহ ছিল, এই গোয়ালকান্দি পুকুর ছিল, সবাই কিন্তু এখন পুকুর ভরাট করে হাই রাইজ বিল্ডিং করছে। ধানের জমিগুলি দেখেন, আমরা অনেকে মাছ চাষের দিকে ঢুকছি, অনেকে ইট ভাটা করতেছি, অনেকে বিল্ডিং করতেছি, বিভিন্নভাবে কিন্তু আমরা এই আমাদের যে গ্রিনারি বা গ্রিন পার্ট, এটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। তো যার ফলে যে আমাদের যে টেম্পারেচার বাড়তেছে, কারণটা কি, এই টেম্পারেচার বাড়ার হলে এগুলি কারণ যে ন্যাচারাল যে হিটটা আসে, এটাকে আসলে অ্যাবজর্ব করার মতো বা মিনিমাইজ করার মতো ন্যাচারাল যে পরিবেশটা ছিল, সেটা আমরা আস্তে আস্তে ধ্বংস করতেছি। তো এই যে সাইক্লোন হয়ে গেল কদিন আগে, রিমেল সাইক্লোনে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়ে। আপনারা দেখবেন যে সুন্দরবনের প্রচুর হরিণ মরে বেশি বেশি উপকূলে আসতেছে। অনেক মানুষ এই মৃত হরিণ বা মানে আহত হরিণ এগুলো তুলে নিয়ে আসে। এরপরে আরেকটা যে ক্ষতি হয়, স্যালাইনিটি। যখন জলোচ্ছ্বাসের মাধ্যমে সমুদ্রে লোনা পানি জমিতে ঢুকে, সেই জমি যে মানে লোনা পানি ঢুকলো, জমিটা স্যালাইন হয়ে যায়, লবণাক্ত হয়ে যায়। ওই লবণাক্ত জমিতে আর নতুন করে ফসল হয় না। এটা একটা মানে কারণ, ফসল হয় না কেন, কারণ ওই লবণাক্ত জমিতে আপনার বীজ বপন করলেও সেটা গজাবে না, বা গজালেও ওই স্যালাইনিটির কারণে ওই চারাটা মরে যাবে। ওখানে স্পেশাল টাইপের কিছু গাছ হয়, যেটাকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলি, ওই সুন্দরী, জওয়া, করান, কোলপাতা, ওই জাতীয় গাছ। তো তাহলে উপায় কি? প্রবলেমগুলি তো আমরা বলতেছি, তো উপায় হলো কি, যে আমাদেরই আসলে উপায় বের করতে হবে। যে যেখানে বাসা বাড়ি করবেন, একেবারে পুরাটাই 2 ইউনিটের বাসা না করে 1 ইউনিটের বাসা করেন। সামনে একটু ফাঁকা জায়গা করেন, একটু বাগান করেন। নিজের বাড়ির সামনে আঙিনা একটু জায়গা আছে, সকালে উঠি বাজারের দিকে ঘুরেন, কেন একটু বাগান করেন। আমাদের অনেকেরই ছাদ বাগান আছে, তো আমার যদি একটা ছাদ থাকে, আমি একটু ছাদ বাগান করি, বারান্দায় কয়েকটা গাছ লাগাই। এভাবে সবাই সম্মিলিত ভাবে যদি করা হয়, তাহলে এগুলি রোধ করা সম্ভব। যে এই ট্রাক ঘুরে ঘুরে ফুলকপি, পাতাকপি, তারপরে আলু আসছে, তার মানে কি ওই সয়েলের অর্গানিক ম্যাটারটা